স্বামী নেই, মাও নেই, বাবু নেই। আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা, বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত, ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট, দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, দাবি সমন্বয়কদের। ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টাদের, গ্রেপ্তার 375 সদস্য কারাগারে। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু, জানালেন আইনজীবী। অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির, যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হাসানুল হক ইনু নেওয়া হলো ডিবিতে। হত্যা মামলায় গোলাপ 7 এবং সাংবাদিক দম্পতি রূপা শাকিল 5 দিন করে রিমান্ডে। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। রাতভর বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক, তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরও 2 দিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আর 2 দিন আগ থেকে এখানে প্রচণ্ড পরিমাণ পানি উঠছিল। তারা জানিয়েছেন গত 2 দিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন। কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থান নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় শখানেক ঘর রয়েছে। 4 থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। খাটের পরে নিচে ইট দিই উপরে আসিলাম, ওখান থেকে থাকতে পারি না, তো বাইরে গেছি। খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি নাই। হাঁটু পর্যন্ত পানি আর সবকিছু তলা লেগে গেছে পানি, যা আসছিল যাবতীয় জিনিস ডুবে গেছে, তুলতে পারিনি। ফেনীর বন্যার পানি যখন ক্রমেই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরও বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছেন না। এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন। তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন, তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবে। স্বামী নেই, মাও নেই, বাবু নেই, আর এখানে কিছু সাহায্য করছে বাবা, যায় যা তোমরা। অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল। আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায়। যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না, কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না। তো এই কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই। পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই। লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে। এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি। অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানিয়েছেন আতিয়া সজল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষেই এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে। সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে এসে যায় সমুদ্র পানে। ফেনী সদর শহরে পানি কিছুটা কমলো, সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনভূঞা সোনাগাজীতে পানি বেড়ে চলছে গত 3 দিন ধরে।
ফেনীর 6 উপজেলার 43টি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না, যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে, আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটেই পাচ্ছে না। এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। আমরা পাই নাই, অনেকে খাবার, নিরাপদ পানি, এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব। খানা দানা আমাদের ঠিক মতন আসে নাই তো, খানা দানা কেউ আইসে একবারে জায়গা 3 বার নিচে, কেউ একবারও হয়নি। নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনভূঞাতে শুকনো খাবার, পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়াও জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা। বিল্ডিং এর নিচে যে পরিমাণে পানি ছিল, আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সবকিছু নষ্ট হয়ে গেছে। পানির অনেক কষ্ট, কি করব, ছেলে মেয়ে তো আছে, ওদেরকে বাঁচাতে হবে। ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে। গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না। কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লা, চাঁদপুর, ঝালকাঠি ও রাঙামাটিতে। পরিস্থিতির উন্নতি হয়েছে খাগড়াছড়িতে। এর মধ্যে কুমিল্লার আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে বানভাসীদের, বিপাকে নারী, শিশু ও বৃদ্ধরা। কুমিল্লা বুড়িচং উপজেলার এই আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই ভিড় বাড়ছে বানভাসী মানুষের। কেউ সঙ্গে আনছেন গৃহপালিত পশু। শত শত মানুষের ভিড়ে বেশি দুর্ভোগে নারী, শিশু ও বৃদ্ধরা। সোমবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এমন অবস্থায় বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কয়েকটি আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা দিয়েছে র্যাব। বন্যার্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি বাহিনীর এ কর্মকর্তার। কেউ যদি বন্যার্ত পরিবার যারা এখনো ভিতরে আটকে আছে তারা যদি কেউ আসতে চায়, আমাদের সহায়তা যারা চাচ্ছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। এবং এছাড়াও অনেকে অসুস্থ আছে, কেউ যদি হসপিটালে যেতে চায় আমরা তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে তারা যেন চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র দেখা গেছে চাঁদপুর, ঝালকাঠি সহ 2 পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে। এর মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে বানের পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। একই দশা ঝালকাঠি ও ঝিনাইদহে। টানা বৃষ্টিতে এসব জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এতে শহরের আসাম বস্তি, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকার বসতঘরে ঢুকেছে পানি। পরিস্থিতি মোকাবিলায় কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জলবিদ্যুৎ কেন্দ্রের স্লুইস গেট। বিপরীত চিত্র দেখা গেছে পাশের জেলা খাগড়াছড়িতে। পানি নেমে গেছে সদর, দীঘিনালা, পানছড়ি ও রামগড়ের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও কৃষি জমি থেকে। ওমর ফারুক, সময় সংবাদ। ভারী বৃষ্টি না হলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষাকালে ফারাক্কা বাঁধের গেট প্রতি বছর খোলা থাকে উল্লেখ করে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নতুন করে বাংলাদেশে বন্যার সংখ্যা নেই। পানি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ফারাক্কার উজানে দেশের ইন্ডিয়ান পার্টে বন্যা চলছে, কিন্তু আমাদের দেশে বন্যার কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই। গঙ্গা পদ্মা নদীর পানি সমতল একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে। শুষ্ক মৌসুমে পানি আটকায়, তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায়। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে। বিজ্ঞান মতে যেটা বুঝে থাকে যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে, অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই। কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, ফেনী ও কুমিল্লা সহ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বন্যার পানিতে ডুবে 23 জনের মৃত্যু, 2 জন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।
দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো পানি সমতল ক্রমাগত হ্রাস পাচ্ছে। কুমিল্লা এবং ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যে কারণে পানি আরও তল হ্রাস পাবে। 11টি জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের, আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের 2 জনের। এটি মৌলভীবাজারে। ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে। টিএসসিতে ভিড় সব বয়সী মানুষের, কারো হাতে নতুন পুরাতন কাপড়, কারো হাতে খাদ্য সামগ্রী, আবার কেউ এসেছেন ওষুধ স্যালাইন নিয়ে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এক কাতারে সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ভিড় করেন অনেকেই। মানুষের কষ্ট দেখে আমার চোখে পানি চলে এসেছিল, এই জন্য আমি কিছু খেতে পারছিলাম না। বন্যার্তদের আর্তনাদে ঘুমাতে পারে না 6 বছরের নিহা। জমানো টাকা দিয়ে শান্ত হয়নি মন, নিয়ে এসেছে টিফিনের টাকাও। পাপা, আমাকে তুমি যেই টিফিনের টাকা দাও প্রত্যেক দিন, সেই টিফিনের টাকা আজকে আমাকে সকালে দিয়ে দিও, যেন আমি আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। শুধু নিহা নয়, ঘরে বসে নেই তার সমবয়সীরাও। জন্মদিনের টাকা, শখের সাইকেল কেনার টাকা কিংবা জমানো ব্যাংক নিয়ে ভিড় করছে টিএসসি চত্বরে। কেউ কেউ হাজির হয়েছে নিজের প্রিয় খেলনা নিয়েও। আমি আমার বার্থডে টাকাটা বন্যার্তদের জন্য ডোনেট করে দিয়েছি। বন্যার্তদের জন্য ব্যাংক দিতে আমি খুবই আপ্লুত এবং আমি খুবই গর্ববোধ করছি যে ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে, এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নের সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর। সোমবার টানা 5ম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল 10টায়। এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব শ্রেণীর মানুষ। সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে মিলে বৈষম্যহীন বাংলাদেশ করার। 1,02,000 টাকা অনুদান দিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরকম করে সব সময় সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে এই পর্যন্ত। এই কাজটার মাধ্যমে আসলে আমরা দেখাতে চাই যে সমাজের আর 5টা মানুষের মতো আমরা যারা হিজড়া জনগোষ্ঠী আছি তারাও আসলে এগিয়ে যেতে পারবো। এটা না আসলে শেখাতে হয় না, দেশপ্রেমটা আপনা আপনি চলে আসে। ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রমও চলছে সমানভাবে। বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। 22 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজী টায়ার কারখানার আগুন। দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে লাগে দীর্ঘ সময়। 14 জনকে জীবিত উদ্ধার, এখনও নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা। শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতৃত্ব দেন উল্লেখ করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সাবেক ডিজি সহ সবার বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা। রোববার রাতের হামলায় সমন্বয়ক হাসনাত সহ 20 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তারা। বলেন, অন্তর্বর্তী সরকারের 1 মাস না যেতেই আনসারের পোশাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আনসার লীগের সদস্যরা। হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমাদেরকে বলুন, 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দমে মাঠে নেই? যে সকল আনসার লীগের সদস্যরা গতকালকে চক্রান্তের সাথে জড়িত ছিল এবং গতকালকের এই যে প্রোগ্রামটি ছিল এটিকে একটি চক্রান্তে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে এই সকল প্রকার আনসারের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে তারা আনসারের ছদ্মবেশে এসেছিল। বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন উপদেষ্টারা। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহতদের দেখতে যান কয়েকজন উপদেষ্টা। আহতদের খোঁজ খবর নিয়ে তারা বলেন, যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে।
রোববার সারাদিন সচিবালয় অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবির এই কর্মসূচিতে সচিবালয়ের ভেতরে আটকে পড়েন কয়েকজন উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আর তাদের বের করে আনতে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের উপর অতর্কিত হামলা করে সাধারণ আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পিটিয়ে আহত করা হয় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অর্ধশত শিক্ষার্থীকে। রাতে তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে গুরুতর 5 জনকে ভর্তি রাখা হয়েছে। সোমবার তাদের দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেন, যারা আনসারের ছদ্মবেশে এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল। যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে। আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না, অবাস্তব এবং অসম্ভব দাবি ছিল গন্ডগোল করার জন্য। তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছে এমন তো কেউ বলতেছে না। ডাক্তারি যতদূর ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু ওনারা রাত দিন ধরে দিচ্ছেন। আহতদের দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, সাধারণ আনসারের পরিকল্পনা ছিল সচিবালয়ে তাণ্ডব চালানো। সব দাবি দেওয়া 1 মাস বন্ধ রাখার আহ্বান জানান তারা। গায়ের জোরে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল। এইরকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে। 15 বছরে দাবি দেওয়া আদায় করতে পারেন নাই, এখন হঠাৎ করে আপনার ওই ধান কাটার মৌসুমের মতো যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন, এইটি কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? শিক্ষার্থীদের উপর এই হামলায় রোববার রাতে অন্তত 60 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল থেকে হাসনাতকে নিয়ে যাওয়া হয় CMH-এ। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ, রাষ্ট্রীয় কাজে বাধা ও শিক্ষার্থীদের মারধরের মামলায় 388 জন আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক এ আদেশ দেন। আনসার সদস্যরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল বলে দাবি রাষ্ট্রপক্ষের। তবে আসামিপক্ষ বলছে দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করেন তারা। দাবি আদায়ে রোববার সারা দেশ থেকে কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় সচিবালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে অবরুদ্ধ করেন তারা। তাদের উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের উপর হামলাসহ ভাঙচুর চালায় আনসার সদস্যরা। এই ঘটনায় রাজধানীর 4টি থানায় কয়েকশো আনসারের নাম উল্লেখ সহ মামলা করা হয় কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আনসার সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা স্বৈরাচার সরকারের দোসর হিসেবেই এই আনসার সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। মানুষ যখন বন্যার কারণে আজকে হাহাকার করছে, আর সেইখানে যারা আনসাররা যখন গ্রামে থাকার কথা, সেই আনসাররা ঢাকা এসে সচিবালয়ে এসে সমবেত হয়েছে। এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সচিবালয়ে ঘেরাও করে এবং সরকারকে বেকায়দায় ফেলে তারা একটি অঘটন ঘটানোর চেষ্টা করেছিল। তবে আসামি পক্ষের আইনজীবী বলেন, নিজেদের দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ করেন আনসার সদস্যরা। তারা যেহেতু একটা বাহিনী, তারা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল করার তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল না। তাদের দাবি দাবার মুখ্য উদ্দেশ্যই ছিল। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে তাদের উপরে আতর্কিতভাবে বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে আতর্কিত হামলা করা হয়েছে। আদালতের জিআর শাখা থেকে জানা যায়, শাহবাগ থানার মামলায় 189 জন, রমনা থানার 98 জন, পল্টন থানার 95 জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো হয় 6 জন আনসার সদস্যকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতা ইনু। এর আগে গত 22 আগস্ট জোটটির আরেক নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন।
ইনু মেননের নামে হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান গোলাপ এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে তোলা হয় আদালতে। পুলিশ 10 দিন করে রিমান্ড আবেদন করলে গোলাপের 7 ও রূপা শাকিলের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে কাল। এরপরই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে ওই দিন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ওই বৈঠকে ছিলেন জামায়াত নেতারাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনার সেই বৈঠকেও ছিলেন জামায়াত নেতারা। ঠিক তখন থেকেই সবার আগ্রহ, জামায়াতের নিষেধাজ্ঞা কি প্রত্যাহার হচ্ছে। সোমবার দলটির নিযুক্ত আইনজীবী জানান, মঙ্গলবারের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি রিকোয়েস্ট করা হয়, এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথাও জানান তিনি। প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব। দলটির আইনজীবী আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে। শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন শিশির মনির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে তিনি কোনো কিছু স্পষ্ট করে তুলে ধরেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কণ্ঠের যে ভলিউম, তার বক্তব্যের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব ভয়াবহ বন্যার কারণ হিসেবে দায়ী করেন পার্শ্ববর্তী দেশ ভারতকে। অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে, এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য। সেটা করা হয়নি। রোববার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সুস্পষ্ট নয়। তবে নির্বাচন কবে হবে তা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও বলেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা রিফর্মস, তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। এদিকে সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে, এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে
তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সকাল থেকে মন্দিরে মন্দিরে মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা। বাজছে ঢোল কাসর, চলছে গীতাপাঠ, যজ্ঞ, প্রার্থনা। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে নানান আয়োজনে তাকে স্মরণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। তারা বলেন, সমাজের যত অশুভ শক্তি তার বিনাশ হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করুক। তিনি যেটা আমাদের যে পরামর্শ দিয়ে গেছেন, উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশ অনুসরণ করে আমরা আমাদের যে জীবন যাপন করতে পারি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিনই পৃথিবীকে পাপ মুক্ত করে প্রেমের আলোয় মহিমান্বিত করতে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তবে এবার বন্যা দুর্গতদের সহায়তায় জন্মাষ্টমীর আয়োজন কিছুটা সংকুচিত করে সেই অর্থ দান করা হবে দুর্গতদের সহায়তায়। বন্যাদের সহযোগিতার জন্য আজকে জন্মাষ্টমীতে এই আয়োজন করেছি। আয়োজকরা বলছেন, এবারে জন্মাষ্টমীর উদ্দেশ্য সৃষ্টিকুলের মধ্যে বিদ্যমান সকল বৈষম্য দূর করা। আমরা চাই না হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি নিয়ে কোনো বিভেদ থাকুক। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকলের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এর আগে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বাইরের শক্তিকে রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই উপদেষ্টা। বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। মানুষে মানুষে যত বিভেদ, বৈষম্য সকল কিছু কেটে যাবে বিশ্বজুড়ে চলমান সকল অস্থিরতা। শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হবে সকল অন্ধকার, এমনটি মনে করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। পরে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত রেখে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন। সামর্থ্য অনুযায়ী দল মত নির্বিশেষে সবাইকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য, পানি ও ঔষধ সহ নানা সহায়তা প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি
পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। প্রায় 22 ঘন্টা পর সন্ধ্যা 7টার দিকে নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার ভয়াবহ আগুন। এর আগে থেমে থেমে দাহ্য পদার্থের বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখন পর্যন্ত 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে আছে চারপাশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ারের কারখানায় রোববার রাত 9টায় আগুনের সূত্রপাত। রাতভর দাউ দাউ করে জ্বলে আগুনের লেলিহান শিখা, থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। খবর পেয়ে রাত 12টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ডেমরা, কাঁচপুর, আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে যোগ দেয় আরও 11টি ইউনিট। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার ও রিমান্ডের পর থেকে ওই এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয়রা। এ সময় শত শত মানুষ কারখানাটির ভেতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী লুটপাট শুরু করে। এক পর্যায়ে তারা 6 তলা ভবনের বিভিন্ন তলায় ওঠেন। রাত 9টার দিকে ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেয়। এ সময় ভবনে আটকা পড়েন অনেকে। তালা আটকায় দিয়ে ওইখানে আগুনটা লাগা দিল। আগুন লাগা দেওয়ার পর তো আর সবাই বাড়িতে পারে নাই। উদ্ধার করা এখানে তো অসম্ভব, উদ্ধার করাই যাবে না। এখানে যা আছে সব পুরা ছাই হয়ে গেছে। এই জায়গায় অপেক্ষা আছি আমার ছেলের, আমার ছোট ভাই, আমার বাগিনা। রাত 9টা বাজে বাট্টাত খায় শুয়ে রয়েছে। একজন বলল যে এখানে আগুন লাগছে, চল দেখে আসি। যে আসছে এখন পর্যন্ত আমার ভাই বাড়িতে যায় নাই। এদিকে ভবনের ভেতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের হাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা। কালকে 10টার সময় গেছে, আর বাইরে নেই। 4 তলার উঠবে গেছে, মানুষে কইছে গিয়া বাইরেতে পারে না। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ভেতরে প্লাস্টিক, রাবার ও কেমিক্যাল সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এমনকি টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি ছেটানো হয়। তবে আগুন নেভানোর পর তদন্ত করে হতাহতদের সংখ্যা জানানো যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানার কোনো কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শিগগিরই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দুপুরে বান্দরবান সার্কিট হাউসে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পাশাপাশি পাহাড়ে চাঁদাবাজি বন্ধে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার বলেও মন্তব্য করেন তিনি। এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা, পুরো বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা খুবই জরুরি। চাঁদাটা বন্ধ হওয়া দরকার, শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার, এবং যে অনেক কিছু দেখি যে বান্দরবনে হচ্ছে এগুলি একটু কন্টেন করা দরকার, যাতে মানুষের জীবনে সুখ ফিরে আসে। নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বে আছেন, পুলিশ ফোর্স যারা আছে, আমরা একসাথে কিছু চিন্তা করি প্রোগ্রেস কতটুকু হয়েছে। অন দ্য বেসিস অফ দ্যাট আমরা হয়তোবা গ্রাজুয়ালি চিন্তা করবো কি করা যায় না যায়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। দাবি সমন্বয়কদের। ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টাদের। গ্রেপ্তার 375 সদস্য কারাগারে। এবং জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু, জানালেন আইনজীবী। অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির। যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ের।